হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ছি বায়োটেকনোলজি ক্লাস 12 এর জন্য। আমরা আজকে বায়োটেকনোলজির যে পার্টটা পড়বো সেটা মূলত অ্যাপ্লিকেশন পার্ট। অ্যাপ্লিকেশন পার্টে তার থেকেও বেশি, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে বায়োটেকনোলজির এই কাজগুলোর মধ্যে আজকে পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, করবো, তারপর করবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আগে আমরা যখন বায়োটেকনোলজি টার্মটাকে ব্যাখ্যা করেছিলাম তখন কি বুঝেছিলাম? বায়ো অর্থাৎ জীব বা জীবজাত পদার্থ এবং তার উপর নির্ভর করে যে টেকনোলজিটা রয়েছে যেটা মানুষের উপকারে লাগে তাকে বলছিলাম বায়োটেকনোলজি। এবার আসছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা জিন কাকে বলে জেনেছি, এবার জিন কাকে বলে জানার পর জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি? সেই জিনের উপর তাকে বদলে দেওয়া। জিনটাকে আমরা এমনি তো বদলাতে পারি না, কি করতে পারি? একটা ছোট জিনের সঙ্গে অন্য একটা জিনকে এনে যুক্ত করতে পারি, বা একটা জিন থেকে কিছু অংশ কেটে বাদ দিতে পারি যেটা আমাদের দরকার নেই। তাহলে এই জিনিসটাকেই বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক টাইপ রয়েছে, একে জিন প্রযুক্তি বলেও ধরা হয়, বাংলায় এটাকে জিন প্রযুক্তি বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা টার্ম পড়ছে, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা সংক্ষেপে আরডিটি, একে আরডিটি আমি বলছি বারবার যাতে আমাকে লিখতে না হয়, তার জন্য এটাকে আরডিটি বলছি। এবার এই আরডিটি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্যে কি করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে বাংলায় বলা হয় পুনর্যোজিত জিন প্রযুক্তি বা ডিএনএ প্রযুক্তি। পুনর্যোজিত কথাটার মানে হলো পুনরায় যোগ করা। আচ্ছা, একটা ডিএনএ রয়েছে, তার সঙ্গে অন্য একটা ডিএনএ অংশকে এনে যদি যোগ করি তার ফলে নতুন একটা ডিএনএ পাবো, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা গেল তার শব্দগত অর্থ। এবার এই পদ্ধতিটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি করে পাবো? ঠিক আছে, আমি কি বললাম? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা এখন ভীষণ ব্যবহার হয়। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিভাবে হচ্ছে তার কিছু স্টেপস রয়েছে। আমি স্টেপসগুলো আগে তোমাদের বলে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। প্রথমে কি করা হয়? ধরো একটা জীব রয়েছে, জীব বলতে আমি প্রথমে ছোট্ট একটা ব্যাকটেরিয়াকে নিলাম, সে হয়তো কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে। ঠিক আছে, সেই অ্যান্টিবায়োটিকটা আমার খুব দরকার। তখন আমি কি করব? যে ব্যাকটেরিয়া, ধরো এ ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারছে, তাহলে আগে বুঝতে হবে কোন ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিক তৈরি করে। তাহলে কি করব? আগে প্রথমে ঈপ্সিত বৈশিষ্ট্য সম্বলিত জীবকে শনাক্ত করো। ধরলাম আমার কি বললাম? এ ব্যাকটেরিয়ার মধ্যে আমার দরকারি যা বৈশিষ্ট্য সেটা এ ব্যাকটেরিয়া আমাকে দিতে পারছে। এ ব্যাকটেরিয়া, আমি এটা জাস্ট পাশে যেটা লিখছি সেটা উদাহরণের জন্য তোমাদের বলে দিচ্ছি। এবার 2 নম্বরে আমি তো জীবকে শনাক্ত করে ফেলেছি। কি করব? জীবটাকে শনাক্ত করার পর এই যে এ জীব বা এ ব্যাকটেরিয়া তার সমস্ত ডিএনএ আমি বের করে নেব। আমি তো জানি না কোন ডিএনএ এর জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করছি। তাহলে কি করব? সেই জীবের সমস্ত ডিএনএ আহরণ। আগে কি বলেছিলাম? যখন জিন বুঝিয়েছিলাম তখন কি বলেছিলাম? ডিএনএ এর কোনো পার্টিকুলার অংশ পার্টিকুলার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই পার্টিকুলার অংশকে কি বলি? জিন বলি। সেই পার্টিকুলার, এখন আমি সম্পূর্ণ ডিএনএ আহরণ করে নিয়েছি, এখন পুরো ডিএনএটাই যদি আমার কাজে লাগে, এত লম্বা জিনিস নিয়ে আমাদের কাজ করতে খুব অসুবিধে। আমরা কি করব? যে পার্টিকুলার বৈশিষ্ট্যটা আমার দরকার, যে জিনিসটা আমি শনাক্ত করেছি যে আমার এই বৈশিষ্ট্য আমার খুব দরকার, এটা আমার চাই, তখন আমি কি করব? কোন ডিএনএ এর সমস্ত অংশটা নিয়ে নিয়েছি, তার মধ্যে যে পার্টিকুলার অংশ ওই বৈশিষ্ট্যের জন্য দায়ী তাকে আমি শনাক্ত করব। 3 নম্বরে কি করব? বৈশিষ্ট্য প্রকাশকারী ডিএনএ অংশকে, অর্থাৎ তাকে জিনকে, নির্দিষ্ট জিনকে
শনাক্তকরণ। তাহলে আমরা এই স্টেপ অবধি কি গেলাম না, প্রথমে যে বৈশিষ্ট্য আমার চাই সেটা কোন জীবে দেখা যায় সেই জীবটাকে নিয়ে এলাম। ধরো আমার এখানে এই ব্যাকটেরিয়াকে নিয়ে এসেছি, এই ব্যাকটেরিয়ার এই অংশটা মানে এই অংশটা ধরো নিউক্লিয়াস, সেটা হলো ডিএনএ, তাকে আমি তুলে নিচ্ছি। এই ডিএনএটা তুলে নেওয়ার পর তারপর দেখলাম ডিএনএও নয়, ও পার্টিকুলার এই ছোট্ট একটা পয়েন্ট মতো অংশ, সেটা অর্থাৎ একটা জিন এই কাজের জন্য দায়ী। এবার সেই জিনকে আমি কি করলাম, সেই জিনকে শনাক্ত করলাম। শনাক্ত করলেই তো হবে না, কি করতে হবে, সেই জিনকে বের করে নিয়ে আসতে হবে। শনাক্তকরণের পর তাহলে ঈপ্সিত জিনকে আহরণ করা। আহরণ করা কোথা থেকে আহরণ করব, আগে যে ডিএনএটা বের করে রেখেছিলাম সেই ডিএনএ থেকে আহরণ করব বা নিয়ে নেব। সেই জিনকে আহরণ ও তার অনেক প্রতিলিপি তৈরি করব। এইখানে তোমাদের জন্য একটা আমার টাস্ক রয়েছে। কি টাস্ক, সবার জন্যই টাস্কটা থাকবে, সেটা হলো এই যে অনেক প্রতিলিপি তৈরি করা, যে কোনো একটা জিনকে নিয়ে অনেক প্রতিলিপি তৈরি করতে আমরা কোন পদ্ধতি ব্যবহার করি। আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে অথবা মেসেজ করে জানাবে। এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক, যে তার প্রতিলিপি তৈরি করা অর্থাৎ অনেকগুলো কপি তৈরি করা কোনো জিনের, সেটা কোন পদ্ধতিতে হয়ে থাকে, এটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এবার গেল তার প্রতিলিপি তৈরি। প্রতিলিপি তৈরি করা হয়ে গেলে, অনেক প্রতিলিপি তৈরি করেছি, এই প্রতিলিপিগুলোকে এবার কি করব, অন্য একটা জীব অর্থাৎ ধরো এ ব্যাকটেরিয়া থেকে জিনটা নিয়েছি, এবার বি ব্যাকটেরিয়ার মধ্যে সেগুলোকে ঢুকিয়ে দিতে চাই। তাহলে বি ব্যাকটেরিয়ার মধ্যে অর্থাৎ অপর কোনো জীবে ঈপ্সিত জিন স্থানান্তর, জিনকে স্থানান্তর ও তার প্রকাশ। এবার তার প্রকাশ হলে কি করতে পারবো, সে অনেক প্রোডাক্ট তৈরি করবে। এ জিনটা যা তৈরি করতো, এবার বি যে ব্যাকটেরিয়া সেও তাই তৈরি করবে। এবার তোমাদের ছবির মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। প্রথমে আছি এ একটা ব্যাকটেরিয়া, সে অন্য কোনো জীবও নিতে পারতাম, ব্যাকটেরিয়া আঁকতে সুবিধে, তাই জন্য আমি এ একটা ব্যাকটেরিয়া নিলাম। ধরলাম এর একটা জিন রয়েছে এইখানে, এই জিনটার জন্য, যেটা গ্রিন কালার করে দিলাম, এই জিনটার জন্য কি হয় না, ও একটা বিশেষ বৈশিষ্ট্য দেখাতে পারে। ধরলাম অ্যান্টিবায়োটিক অর্থাৎ ANTI বলে প্লাস দিয়ে দিলাম, অ্যান্টিবায়ো প্লাস। এই যে গ্রিন কালারটা, তার নাম হলো অ্যান্টিবায়োটিক প্লাস, অর্থাৎ এ কি করতে পারে, অনেক অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে। এবার দেখা যায় এই ব্যাকটেরিয়াটা হয়তো এর কিছু অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, কিছু টক্সিক মেটেরিয়াল রয়েছে বা পয়জনাস থিং রয়েছে, যেটা এই ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করলে অ্যান্টিবায়োটিকের সঙ্গে সঙ্গে অন্য কিছু খারাপ জিনিসও তৈরি হচ্ছে। আমরা সেটাকে চাই না। তাহলে আমি কি করব, অন্য একটা ভালো ব্যাকটেরিয়াকে নেব, যার মধ্যে কোনো পয়জনাস বা বিষাক্ত কিছু নেই, যা আমাদের কোনো ক্ষতি করবে না, অ্যান্টিবায়োটিকের সঙ্গে মিশে যাবে না, হয়তো তাড়াতাড়ি আমি অ্যান্টিবায়োটিককে আহরণ করতে পারবো, এরকম কোনো আরেকটা ব্যাকটেরিয়াকে নেব। সেই ব্যাকটেরিয়ার মধ্যে কি করব, ধরো বি ব্যাকটেরিয়াকে নিয়েছি, এটা আমার বি ব্যাকটেরিয়া। এই বি ব্যাকটেরিয়ার জিনটা রয়েছে ধরো নরমাল, বি ব্যাকটেরিয়ার একটা নরমাল জিন রয়েছে। এই নরমাল জিনের সাথে এবার কি করব না, এই যে অ্যান্টিবায়োটিক এ তৈরি করতে পারে, বি আমার রইলো, পরে আমার বি এর কাজ, আগে এ এর কাজটা শেষ করি। এর কাজ কি না, এবার এই যে অ্যান্টিবায়োটিকটা সেকেন্ড স্টেপে আমাদের কি ছিল, এর সমস্ত আমি কিন্তু চিহ্নিত করে ফেলেছি যে এই যে ব্যাকটেরিয়া সে কি করে, আমার এই অ্যান্টিবায়োটিকটাকে আমাকে সাপ্লাই দিতে পারে। তখন আমি কি করব, সেকেন্ড স্টেপে সমস্ত ডিএনএ আমি কি করব, এর থেকে নিয়ে নেব। সেই ডিএনএটা আহরণ করলাম। ডিএনএটা কিরকম হবে দেখতে, পুরো ডিএনএটাই নিয়ে নিয়েছি। তাহলে এটা হলো 1 নম্বর স্টেপ, এটা হলো 2 নম্বর স্টেপ। তারপর এই সম্পূর্ণ ডিএনএ নিয়ে নেওয়ার পর আমাকে কি দরকার, শুধু এইটুকু জায়গা দরকার,
বাকিটা তো আমার দরকার নেই, কালো ডিএনএটা আমার চাই না, আমার শুধু অ্যান্টিবায়োটিক পার্টটাকে দরকার। তাহলে আমি 3 নম্বরে গিয়ে কি করব, 3 নম্বর স্টেপে গিয়ে কি করব, এই পার্টিকুলার গ্রিন কালারটা কেটে আমি নিয়ে নেব। তাহলে এই পার্টিকুলার গ্রিন কালারটা আমি নিয়ে নিলাম থার্ড স্টেপে। তাহলে প্রথমে একটা পুরো জিন ছিল, সেখান থেকে গ্রিন কালারটাকে চিহ্নিত করে আগে সম্পূর্ণ জিনটাকে বের করে নিয়েছি, তারপর সেখান থেকে গ্রিন কালারটাকে চিহ্নিত করে সেটাকে বের করে নিয়েছি। এবার তো এটা একটা ছোট্ট জিন, এটাকে কি করব, অনেকগুলো কপি তৈরি করব। 4 নম্বরে গিয়ে কি করব, অনেকগুলো এই জিনেরই কপি তৈরি করছি, অনেকগুলো কপি তৈরি করলাম। এই অনেকগুলো কপি এবার কি করব, ইন্ট্রোডিউস করব এই বি ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে এই সবগুলোকে নিয়ে পাঠিয়ে দেবো কোনটার মধ্যে, এই বি ব্যাকটেরিয়ার মধ্যে। এখানে আরো উৎসেচক কাজ করবে, সেই উৎসেচকগুলো এর পরবর্তী স্টেপে কি হবে, বি ব্যাকটেরিয়ার মধ্যে এই জিনগুলো এসে সব ঢুকে যাবে। এখানে আরেকটা স্টেপ হবে, সেই আরেকটা স্টেপে বি ব্যাকটেরিয়াকে আসতে হবে। আমি এঁকে দিচ্ছি, লাস্ট স্টেজটাতে গিয়ে ঠিক এরকম দেখতে পাবে। এরকম দেখতে পেলে কি হলো, তাহলে এ ব্যাকটেরিয়ার কাছে যে বৈশিষ্ট্যটা ছিল, ওর নিজের জিনের সঙ্গে সঙ্গে ও এ জিনের যে অ্যান্টিবায়োটিক প্লাস জিনটা ছিল সে পেয়ে গেল। তাহলে এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে সোজা ভাবে বলা একটা ওভারভিউ, সেটা হলো এটা। আর এটা কি বলতে পারি, এই যে টেকনিকটা আমি করলাম একে বলছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ফুলফিল করতে হলে, অর্থাৎ কাজটা করতে হলে আমাদের কয়েকটা জিনিস জানা ভীষণ দরকার, আর কয়েকটা জিনিস আমাদের ল্যাবে অবশ্যই থাকতে হয়। সেই জিনিসগুলো হলো, 1 নম্বরে রয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আসলে একটা উৎসেচক বা এনজাইম। 2 নম্বরে লাগে ডিএনএ লাইগেজ, যা কি করে, দুটো ডিএনএ কে যুক্ত করে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ সম্পর্কে আমরা ডিটেইলসে এখনই পড়ব, তাই জন্য আর বলছি না এর মধ্যে ছোট করে। এরপর লাগে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজের কাজ হলো এর ডিএনএ অনেক প্রতিলিপি বা কপি তৈরি করতে সাহায্য করে। তাহলে ডিএনএ অনেক প্রতিলিপি তৈরি করা। আর ডিএনএ লাইগেজের কাজ কি, এটাও লিখে দিচ্ছি। ডিএনএ লাইগেজের কাজ হলো সুগার ফসফেট ব্যাকবোন যে রয়েছে ডিএনএ তাকে যুক্ত করা। তাহলে ডিএনএ সুগার ফসফেট ব্যাকবোনের মধ্যে ব্যাকবোনের মধ্যে সংযুক্তি, এই সংযুক্তির কাজটা করছে ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ তারা কি করছে, জোড়া লাগাচ্ছে। ডিএনএ পলিমারেজ কি করছে, একটা ডিএনএ এর অনেকগুলো কপি তৈরি করছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমি ছোট করে বলে দিচ্ছি এখন, সেটা হলো ডিএনএ এর কোনো পার্টিকুলার অংশে একটা কেটে দেয় বা কাট সৃষ্টি করে। এবার 4 নম্বরে রয়েছে ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ সম্পর্কে আমি আবার পরে বলছি, এটাও এক ধরনের পলিমারেজ, ডিএনএ পলিমারেজ। কেন বিখ্যাত সেটা পরে বলছি। ট্যাগ পলিমারেজ, এরপরে রয়েছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, আর রয়েছে ভেক্টর। এই হলো আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, যেটা ছাড়া আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাজ করা সম্ভব নয়। তাহলে প্রথমে যেটা দেখেছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটাকে কি বললাম, এটা একটা উৎসেচক যেটা কি করতে পারে, ডিএনএ কোনো নির্দিষ্ট অংশে একটা কাট সৃষ্টি করতে পারে বা কেটে দিতে পারে। ঠিক আছে, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এবার পাবো কোথায়? দেখা যায় কিছু ব্যাকটেরিয়ার মধ্যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচকটা থাকে, সে কি করতে পারে, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করতে পারে, আগেই বলেছি ডিএনএ এর একটা নির্দিষ্ট অঞ্চলে কেটে দিতে পারে। এই কেটে দেওয়া দিয়ে তাহলে কি কাজ হতে পারে, একটা ব্যাকটেরিয়ার মধ্যে বললাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে, ও কি করবে, কেটে দিয়ে
কোনো ডিএনএ কে, তাহলে এই যে একটা ব্যাকটেরিয়া ধরলাম, এই নিজস্ব জিন রয়েছে যা আছে, প্লাজমিডও থাকতে পারে একটা, তো এর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে। ও কি করবে, যদি বাইরে থেকে কেউ এসে এর মধ্যে ঢোকার চেষ্টা করে, কে ঢুকবে না, ধরো একটা ব্যাকটেরিয়া ফাজকেই যদি ঢোকাতে চেষ্টা করি, ফাজের মধ্যে একটা ডিএনএ আছে, এ কি করবে, এই ডিএনএটা ধরো ইনপুট করে দিল এর মধ্যে, এই একটা ভাইরাল ডিএনএ, এই ভাইরাল ডিএনএটা অনেকটা ছোট করে আঁকতে হতো, যাই হোক, সেই ভাইরাল ডিএনএটা তখনই কি করবে, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা এখানে ব্র্যাকেটে লিখছি RE, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা এর উপর কাজ করে। ব্যাকটেরিয়া কি করবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা এই ভাইরাসের ব্যাকটেরিয়ার উপর কাজ করে কি হবে, এটাকে ভেঙে টুকরো 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 করবে। কিরকম হবে দেখতে, ছোট 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 টুকরো ভেঙে দেবে। এটা যদি টুকরো করে ভেঙে দিতে পারে, তাহলে এই ভাইরাসটা কি করতে পারবে না, এই ব্যাকটেরিয়াকে আর ধ্বংস করতে পারবে না। অথচ এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করতে পারে না, ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে তার ডিএনএ কে কিন্তু কাটতে পারছে না। কাকে কাটতে পারছে, যেখানে অন্য কাউকে কাটতে পারছে। কেন এই অন্য কাউকে কাটতে পারছে আর ওকে নিজেকে কাটতে পারছে না, সেটা আমরা এখন বুঝবো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেহেতু এক ধরনের উৎসেচক, এরা কি করতে পারে বললাম, ডিএনএ নির্দিষ্ট অঞ্চলে একটা কাট সৃষ্টি করতে পারে। প্রথমে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বললাম নির্দিষ্ট, একটা উদাহরণ দিচ্ছি, EcoR1 বলে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে। এই কি করতে পারে, ধরো ডিএনএ আমাদের কিরকম দেখতে, ডবল স্ট্র্যান্ড থাকে, 5 প্রাইম, এদিকে থাকে 3 প্রাইম, তাহলে উল্টো দিকে কি হবে, এদিকে 3 প্রাইম, এদিকে 5 প্রাইম হবে। এই একটা স্ট্র্যান্ড, মাঝখানে আঁকলাম না কেন বলছি, এটা GAATTC অর্থাৎ গুয়ানিন, অ্যাডেনিন, অ্যাডেনিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন, এই অঞ্চলটাকে ও কি করতে পারে, চিহ্নিত করতে পারে, কে না EcoR1। এবার এইখানে সি এর সঙ্গে কার বন্ড হয় সবাই জানো, যে সি এর সঙ্গে হয় জি, টি এর সঙ্গে হয় এ, আবার টি এর সঙ্গে হয় এ, এর সঙ্গে হয় টি, টি এর সঙ্গে হয়, সবাই জানো জি এর সঙ্গে সি ট্রিপল বন্ড তৈরি করবে, আর সি এর সঙ্গে সরি এ এর সঙ্গে টি, এটা ডাবল বন্ড তৈরি করবে। তো এখানে টি, আবার এখানে টি, তাহলে এটা হলো সি। এবার এটির সামনে থেকে পড়ে দেখো কি হচ্ছে, GAATTC, উল্টো দিক থেকে এই পাশে পড়ে দেখো GAATTC, তাহলে এইটা যা লিখেছি উল্টো দিক থেকে পড়লে এটা ঠিক একই। এই ধরনের সিকোয়েন্স যদি কোনো ডিএনএ তে থাকে তাকে বলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। কি সিকোয়েন্স না, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এই ধরনের সিকোয়েন্স যদি থাকে, যাকে এই পাশ থেকে পড়লে একরকম, আবার এই পাশ থেকে পড়লে ওই একই রকম ফেরত পাই, তখন তাকে বলছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। দেখা যায় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যত উৎসেচক রয়েছে তারা সবসময় এই ধরনের প্যালিন্ড্রোমকেই খুঁজে বের করে, সেখানে গিয়ে কাটে। এবার EcoR1 এ কি করতে পারে, এই ধরনের সিকোয়েন্স যেখানে পাবে সেখানেই গিয়ে কাটতে পারে, অন্য জায়গায় কিন্তু কাটতে পারে না। তাহলে একে এর কি বলবো, রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট বা কাটে কোথায় সেটাই দেখাইনি, এই রেস্ট্রিকশন সাইট হলো এইখানটা। অর্থাৎ একে যদি কেটে দেয় তাহলে কোথায় কাটবে, এই জি, তাহলে এরও কোথায় কাটবে, এই জি, তার মানে এই সি এর এখানে 9 নম্বর। এবার কাটার পরে দেখতে কি রকম হবে, এই পুরোটা কাটা হয়ে গেছে ধরো এখানটায়, তাহলে এখানটায় হবে একটা পার্ট হবে 5 প্রাইম জি, আর আরেকটা পার্ট এর পাশে সরে গিয়ে কি হবে এ এ টি টি সি, এদিকে 3 প্রাইম, আবার এই পাশে কি রকম হবে সি টি টি এ এ, আর এখানে জি, এদিকে হবে 5 প্রাইম। কাটার পরে ঠিক এরকম হয়ে শুনবে। এবার দেখো এই পার্টটা, এইখানের এই অংশটা কি করছে, এই এখানে আর কিছু নেই, এই মোটামুটি দুলছে, জি এর উপরে এখানে সি রয়েছে, তারপরে টি টি এ এ, এই অংশটা কি হচ্ছে, দুলছে, একে বলে ওভারহ্যাং বলা হয়, ঠিক আছে, একে ওভারহ্যাংও বলা হয়। এবার তার জন্য এই যেহেতু দুলছে আর এই পাশে এ রাখো কি হচ্ছে একই রকম, এই পাশটা এখানে জি এর পরে কিছু নেই, এও এখানটায় দুলছে, মানে অর্থাৎ এখানে ভালো করে আঁকলে এরকম একটা দেখতে জিনিস পাবো, এরকম করে এরকম, একে বলে স্টিকি এন্ড। এ কি করে, খুব তাড়াতাড়ি এর সঙ্গে জুড়ে যাওয়ার চেষ্টা করে।
অর্থাৎ স্টিক করতে চেষ্টা করে, এজন্য একে বলা হয় স্টিকি এন্ড। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমি দেখালাম ইকো R1 এর জন্য। এবার অন্যান্য ক্ষেত্রে কিরকম হয় সেটা একটু দেখি। আরেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের উদাহরণ দিচ্ছি, সেটা হলো BAM-H1। সেই BAM-H1 কিরকম কাটে? এই BAM-H1 যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, সে কি করতে পারে? CCC GGG এটাকে আইডেন্টিফাই করতে পারে। এদিকে যদি 5 প্রাইম হয়, এদিকে হবে 3 প্রাইম, এদিকে হবে 3 প্রাইম, তাহলে উল্টো হবে G G G C C C, এখানে হবে 5 প্রাইম। ওই কি করতে পারে? এর রেস্ট্রিকশন সাইট হলো এখানটায়, তাহলে এটা হলো এর রেস্ট্রিকশন সাইট। কাটার পরে কিরকম দেখতে হবে যেন, তাহলে এখানটায় কাটবে। আচ্ছা, একটু আগে যেমন বলেছিলাম, এখানে দেখো এই পাশে CCC GGG, এখান থেকে দেখো CCC GGG, এটাও কিন্তু একটা প্যালিন্ড্রোম হলো। এবার এরপরে এটাকে কাটার পর কিরকম দেখতে হবে? 5 প্রাইম CCC, আবার এখানে GGG 3 প্রাইম, আবার এই দিকেও GGG, এখানে CCC 3 প্রাইম 5 প্রাইম। এটার ক্ষেত্রে কোনো রকম এক্সট্রা অংশ বা ওভারহ্যাং দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে কি হচ্ছে? একদম সোজা কাট হচ্ছে। আগেরটার কিরকম কাট দেখতে পেয়েছি? এরকম করে এরকম, আর এটাতে এরকম করে এরকম। অর্থাৎ এখানটায় একটা স্টিকি প্রান্ত বা এবড়ো খেবড়ো অংশ সৃষ্টি হয়েছিল, যেটা পরস্পর জোড়া লাগতে চেষ্টা করে, তারপর বলছি স্টিকি এন্ড। এটা হলো STICKY স্টিকি এন্ড, আর এটাকে বলছি ব্লান্ট এন্ড। এর ক্ষেত্রে দেখো কোনো কিছু বেড়ে নেই চারদিকে, এটাকে বলছে ব্লান্ট এন্ড। BAM-H1 যে উৎসেচকটা, সেটাকে আমরা পাই কোথা থেকে? ব্যাসিলাস অ্যামাইলোকুইফ্যাসিয়েন্স, নামটা লিখে দিচ্ছি। রেস্ট্রিকশন সাইটটা তোমরা উল্লেখ করে রাখবে। এর যে নামটা হলো ব্যাসিলাস অ্যামাইলোকুইফ্যাসিয়েন্স, এটা থেকে পাওয়া যায় BAM-H1 উৎসেচকটা। এবার আরো উৎসেচক রয়েছে আমাদের, যেমন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থেকে আমরা পাই HINT3। BAM-H1 করলাম একটা, আর একটা বলছি HINT3। HINT3 আমরা পাই, কি বললাম? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থেকে। ইকো R1 যেটা ই কোলাই অর্থাৎ এস্টেরিচিয়া কোলাই থেকে পাই। এছাড়া আরো অনেক উৎসেচক রয়েছে, তোমাদের বইতে তোমরা লিস্ট করি। HINT3 পাওয়া যাচ্ছিল হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থেকে। এটা কার্ড তৈরি করতে পারে কোথায়? A A G C T T, এরকম যদি সিকোয়েন্স থাকে এটাকে খুঁজে বের করতে পারে, খুঁজে বের করে এখানে কাট লাগাবে, তাহলে এই প্যালিন্ড্রোমের সিকোয়েন্সে HINT3 কাট তৈরি করতে পারে। এবার তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক অ্যাকচুয়ালি কোন বন্ডটাকে কেটে দেয়, আমাদের ডিএনএ এর মধ্যে কয় ধরনের বন্ড দেখতে পাচ্ছি? সুগার ফসফেট ব্যাকবোন দেখতে পাই, তার সঙ্গে কি লাগানো থাকে? এরকম দুটো স্ট্র্যান্ড পাই। এই সুগার ফসফেট ব্যাকবোন, এই ব্ল্যাকটা দিচ্ছি সুগার ফসফেট ব্যাকবোন। এই ব্যাকবোনের মধ্যে যুক্ত থাকে কারা? ATGC, এই সমস্ত যে বেস পেয়ার গুলো রয়েছে সেই বেস পেয়ার গুলো এখানে যুক্ত থাকছে। এই বেস পেয়ার গুলোর মধ্যে কিন্তু ও কার্ড তৈরি করে না, কার্ড তৈরি করে কোথায়? এই সুগার ফসফেট ব্যাকবোনের মধ্যে।